এসআই মামলায় ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে এদিন যা বলল, ভোটের দিন ঘোষণা আগে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ শওকত মোল্লার। রমজানে বিশেষ রেশন প্যাকেজ ঘোষণা, কারা পাবেন, কত দামে কি মিলবে জানালো রাজ্য। সারাদিন খেয়ে দিয়ে হিজাব পরে ইফতারে মমতা, চরম কটাক্ষ শুভেন্দু অধিকারী। ভূমিকম্প তো ট্রেলার, 2026-এ ধেয়ে আসছে মহাপ্রলয়, বাবা ভাঙাড়ের ভবিষ্যৎবাণী জানলে কেঁপে উঠবেন। এসআইআর-এ কাজে প্রাণ হারানো কর্মীদের পরিবার থেকে একজনকে চাকরি, নবান্নে বড় সিদ্ধান্ত। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ, ফেব্রুয়ারির শেষে দক্ষিণবঙ্গে আরেক দফা ফিরবে শীত। আলুর বাড়তি ফসল, কৃষকদের লোকসান এড়াতে ন্যূনতম সহায়ক মূল্যে বেঁধে দিল নবান্ন। কবে ঘোষণা ভোটের, 14ই মার্চ আগে সম্ভাবনা ক্ষীণ, সময়সূচি নিয়ে ধোঁয়াশা তুঙ্গে। ভোটের ঘোষণা আগে বাংলায় মোতায়েন কেন্দ্র বাহিনী, কোন জেলার জন্য বরাদ্দ, কত কোম্পানি। সহকর্মীকে যৌন হেনস্থা, সিপিএমের আইনজীবী ফিরদৌস শামীমের জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের। ভয়াবহ ভূমিকম্পে থরথরিয়ে কাঁপল কলকাতা, 45 সেকেন্ড ধরে দুলল বাংলার এই সব জেলা। বড় খবর, বার্ধক্য ভাতার টাকা পাঠানো শুরু, কিভাবে দেখবেন নিজের স্ট্যাটাস জানুন। রাজ্যে বিজেপি সরকার গঠন হলে প্রথম কাজ কি হবে, এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বড় বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মসজিদ বানিয়ে ভেদাভেদ করা হচ্ছে মুসলিমদের মধ্যে, ইমামের নিন্দা মমতার সামনে, নিশানায় হুমায়ুনে বাবরি তৈরি প্রকল্প। বিহার পাঞ্জাবের মডেলে বিভিন্ন রাজ্যে পরিযায়ী বাঙালিকে ভোটযুদ্ধে টেনে আনতে দৌড় শুরু পশ্চিমবঙ্গের পদ্ম নেতাদের। লড়াই থামল প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংহের বাবা। মার্চের শুরুতেই টানা 5 দিন ব্যাংক বন্ধ, জেনে নিন সারা মাসে কতদিন ছুটি শাখায়। ভোট ঘোষণার আগেই রাজ্যে 240 কোম্পানি কেন্দ্র বাহিনী, উত্তর থেকে দক্ষিণ, কোথায় কিভাবে মোতায়েন। চূড়ান্ত তালিকায় নাম থাকলেও 60 লক্ষ ভোটারের ভোটাধিকার নিয়ে হতে পারে সংশয়। সিও দফতরের সামনে শুভেন্দুকে হেনস্থার মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। পূর্বস্থলীতেই বারংবার ভাঙন, তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলে নাম লেখালো 250 পরিবার। 1 এপ্রিল থেকেই চালু যুবসাথী, ভোটের আগে অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। আমাদের কথাই তো মিলছে, বাংলায় 1.5 কোটি নাম বাদ গেলে সুবিধা কার, স্পষ্ট মত দিলীপের। ইংরেজি বুঝি না, হিন্দিতে বলো, ছাত্রের ইংরেজি বুঝতে পারছেন না খোদ শিক্ষামন্ত্রী, তোলপাড় নেট দুনিয়া। বিরোধী দলনেতা নিরাপত্তা নিয়ে হাইকোর্টে কড়া বার্তা, শুভেন্দু হেনস্থায় রিপোর্ট তলব পুলিশের কাছে। পাক আফগান যুদ্ধে মধ্যস্থতা করতে চায় ইরান, সাহায্য নেবে ইসলামাবাদ, জটিল হচ্ছে পরিস্থিতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। রমজানে বিশেষ রেশন প্যাকেজ ঘোষণা, কারা পাবেন, কত দামে কি মিলবে জানালো রাজ্য। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর রমজান উপলক্ষে ভর্তুকিযুক্ত বিশেষ রেশন প্যাকেজে ঘোষণা করেছে। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে অতিরিক্ত আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। কারা পাবেন রেশনে এই বিশেষ সুবিধা, সরকারি সূত্রে জানা গেছে অন্তোদয় অন্ন যোজনা এবং বিশেষ অগ্রাধিকার গৃহস্থালী পরিবারগুলিকে এই বিশেষ সুবিধা দেয়া হবে। এর আগেও রমজান মাসে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, এবারও সেই ধারাবাহিকতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ভর্তুকিযুক্ত দামে সরবরাহ করার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই সপ্তাহ থেকে আগামী 19শে মার্চ পর্যন্ত সুবিধাভোগীরা এই বিশেষ রেশন প্যাকেট সংগ্রহ করতে পারবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নিজ নিজ ন্যায্য মূল্যে রেশন দোকান থেকে পণ্য নিতে হবে। কি কি মিলবে এই এই প্যাকেজের আওতায় প্রতিটি পরিবার 32 টাকায় 1 কেজি চিনি, 30 টাকায় 1 কেজি গমের আটা এবং 65 টাকায় 1 কেজি ছোলা কিনতে পারবে। সবকটি পণ্যই ভর্তুকিযুক্ত মূল্যে দেয়া হবে। খাদ্য ও সরবরাহ দফতরের সূত্রে জানানো হয়েছে, রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের চাহিদা স্বাভাবিকভাবে বেড়ে যায়, সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলি অতিরিক্ত চাপ ছাড়াই পবিত্র মাসটি পালন করতে পারেন। রাজ্য জুড়ে সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে
করতে রেশন ডিলারদের প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে দফতর। কোনো যোগ্য সুবিধাভোগী যাতে বঞ্চিত না হন সেদিকে নজর রাখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। স্পষ্ট করে বলা হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট রেশন কার্ডধারীরাই এই সুবিধা পাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নিকটবর্তী রেশন দোকান থেকে পণ্য সংগ্রহ করতে হবে। সামাজিক ও খাদ্য সুরক্ষার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু থাকবে বলেই জানিয়েছে সরকার। ভোটের দিন ঘোষণা আগে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ শওকত মোল্লার। ভোটের দিন ঘোষণা আগে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ শওকত মোল্লার। বুকের পাটা থাকলে ক্যানিং, ভাঙড় কিংবা সাতগাছিয়ায় দাঁড়ান, জামাত জব্দ করে ছাড়বে। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ক্যানিং পূর্বে বিধায়কের। পার্টিতে নিজের নম্বর বাড়াতে এসব বলছেন পাল্টা বিজেপি। শুভেন্দু অধিকারী বারে বারে বলছে, বড় বড় কথা বলছে, কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, কখনো বলছে কে হারাবো, তাকে হারাবো, ক্ষমতা আসবো, মুখ্যমন্ত্রী হবো, অনেক কথা বলছেন। কত জনপ্রিয় লিডার, কত বুকের পাঠা আছে, যদি পারলে একবার ক্যানিং কিংবা ভাঙড়ে আমার এগেনস্টে দাঁড়িয়ে যান, তবে ওকে বাপের বেটা বলবো। তাহলে মনে করবে যে হ্যাঁ সত্যিকারের জনপ্রিয়তা আছে। শুধু মুখে বড় বড় কথা বলেই বাজার গরম করে খুব বেশি লাভ হবে। এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে এদিন যা বলল। এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের, এমনটাই দাবি কপিল সিব্বলের। বর্ষিয়ান আইনজীবী এও বলেন, কোন নথি গ্রহণ করতে হবে আর কোনটা করতে হবে না সেই সংক্রান্ত নির্দেশই দিচ্ছে কমিশন। এমনকি এসডিওদের দেয়া ডোভিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে বারণ করা হচ্ছে। যদিও এই আবেদনের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, প্রতিদিন এভাবে আদালতে আসলে তো আমাদের পক্ষে মুশকিল। জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে কমিশন। আদালতে জানালেন কপিল সিব্বল। কমিশন প্রশিক্ষণ না দিলে কে দেবে? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচির। আমাদের নির্দেশ খুব স্পষ্ট, বিচারকরা জানেন যে তাদের কি করতে হবে, মন্তব্য প্রধান বিচারপতি। এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে ব্যক্তিগতভাবে সওয়াল করেন তিনি। এসআইআরে হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও রাজ্যের সিও বিরুদ্ধে আলাদা করে মামলা দায়ের করেছেন। এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে ব্যক্তিগতভাবে সওয়াল করেন তিনি। এসআইআরে হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও রাজ্যের সিওর বিরুদ্ধে আলাদা করে মামলা দায়ের করেছেন। সুপ্রিম কোর্টে একেবারে সামনের সারিতে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে নিজের অভিযোগ করেছিলেন মমতা। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, নির্বাচন কমিশনকে 6টা চিঠি লিখেছি কিন্তু কোনো উত্তর পায়নি, এমনই অভিযোগ করেছিলেন তিনি। সারাদিন খেয়ে দিয়ে হিজাব পরে ইফতারে মমতা, চরম কটাক্ষ শুভেন্দু অধিকারী। মুসলিম ভোট ব্যাংকে তুষ্ট করতে ইফতার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সারাদিন খাওয়া দাওয়া করে ইফতার করছেন বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। অথচ ইফতার পার্টি করা হয় সারাদিন উপবাস করে থাকা মানুষদের উপবাস ভঙ্গের জন্য। এই ইফতার পার্টিতে তৃণমূল মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজনৈতিক প্রচারও করছেন বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। এসআইআর কাজে প্রাণ হারানো কর্মীদের পরিবার থেকে একজনকে চাকরি, নবান্নে বড় সিদ্ধান্ত। এসআইআর প্রক্রিয়া এখনো শেষ হয়নি রাজ্যে। এরই মধ্যে বড় ঘোষণা রাজ্য সরকারের। ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়াতে যারা দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন সেই রকম 56 জন ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। এসআইআরে মৃতদের পরিবারকে চাকরি রাজ্য সরকারের। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া ছিল প্রবল কাজের চাপ। সেই জটিলতায় অনেক কর্মী মারা যান। অনেক পরিবার তাদের উপার্জনকারী সদস্যকে হারিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়ে। এবারে এই রকম পরিবারগুলিকে সাহায্য করতে উদ্যোগ নিল নবান্ন। শুধু এসআইআরের কাজে যারা মারা গেছেন তারাই নয়, এর সঙ্গে নাগরিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। চরম হয়রানির শিকার হয়েছেন এসআইআর প্রক্রিয়ায়। এরকম 5 জন ব্যক্তির পরিবার থেকে একজন সদস্যকে দেয়া হবে সরকারি চাকরি। মোট 61টি পরিবারকে দেয়া হবে চাকরি। জানা যাচ্ছে যে এই 61 পরিবারের একজন করে রাজ্য পুলিশে হোমগার্ডে নিয়োগ পাবেন। স্বরাষ্ট্র দফতরের অধীনে এই পদগুলিতে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার জন্য প্রশাসনিক কর্তাদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়ায় যাতে আমলাতান্ত্রিক কোনো জটিলতা না হয় তার জন্য প্রতিটি জেলায় জেলাশাসক ও পুলিশ সুপারদের বিশেষ নজর দিতে বলা হয়েছে। আলু বাড়তি ফলন, কৃষকদের লোকসান এড়াতে ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দিল নবান্ন। চলতি মৌসুমে আলুর ফলন রয়েছে
চলতি মরশুমে আলুর ফলন হয়েছে প্রচুর, তা খানিকটা বাড়তি। এই পরিস্থিতিতে লাভের চেয়ে লোকসানের আশঙ্কা বেশি থাকে কৃষকদের। বাড়তি আলুর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো লোকসান ঠেকানো সম্ভব নয়। এই চিন্তায় মগ্ন কৃষকরা, আর তাদের চিন্তামুক্ত করতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। প্রতি কেজি আলুর ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দেওয়া হলো। কৃষকদের থেকে সরাসরি মোট 12 লক্ষ মেট্রিক টন আলু কেনা হবে কেজি প্রতি 9.5 টাকা দরে। এরপর তা বিভিন্ন সুফল বাংলা স্টল এবং বাজারে ছাড়া হবে। ক্রেতারাও সুলভ মূল্যে আলু কিনতে পারবেন। বৃহস্পতিবার নবান্নে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। কৃষকদের চিন্তামুক্ত করতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। প্রতি কেজি আলু ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দেওয়া হলো। কৃষকদের থেকে সরাসরি মোট 12 লক্ষ মেট্রিক টন আলু কেনা হবে কেজি প্রতি 9.5 টাকা দরে। এরপর তা বিভিন্ন সুফল বাংলা স্টল ও বাজারে ছাড়া হবে। ক্রেতারাও সুলভ মূল্যে আলু কিনতে পারবেন। সম্প্রতি রাজ্য সরকার আলু চাষিদের দিকে নজর দিয়েছে। বাংলায় কমপক্ষে 8 লক্ষ পরিবার আলু চাষের সঙ্গে যুক্ত। মূলত হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বেশিরভাগ মানুষ আলু চাষ করে জীবনযাপন করেন। বাংলায় সাধারণত 5,000 হেক্টর জমিতে 1.2 কোটি টন আলু চাষ হয়। চলতি বছর আলু চাষের পরিমাণ বেড়ে 1.7 কোটি থেকে 1.9 কোটি টন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে তৃতীয় সপ্তাহ থেকে আলু চাষ শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলে আলু তোলার সময়। আলু চাষের সঙ্গে যুক্ত কৃষকরা ইতিমধ্যে অতিরিক্ত চাষের পরেও কম আয় হওয়ায় ভাবনা চিন্তা করছেন যাতে এই সমস্যা না হয়, সেদিকেই নজর রাজ্যের নেতা মন্ত্রীদের। এ প্রসঙ্গে আলোচনার জন্য বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। তাতেই সিদ্ধান্ত হয়েছে কৃষকদের লোকসান এড়াতে সরাসরি রাজ্য সরকারই তাদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে আলু কিনে নেওয়া হবে। মোট 12 লক্ষ মেট্রিক টন আলু কেনা হবে। প্রতি কেজি 9.5 টাকায় কেনা হবে। বাকি আলু যাতে যথাযথভাবে হিমঘরে সংরক্ষণ করা হয় তার জন্য ব্যবস্থা নেবে রাজ্য সরকার। মসজিদ বানিয়ে ভেদাভেদ করা হচ্ছে। মুসলিমদের মধ্যে ইমামের নিন্দা মমতার সামনে নিশানায় হুমায়ুনে বাবরি তৈরি প্রকল্প। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনায় উল্লেখ টেনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একই তারিখে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন নিলম্বিত তৃণমূল বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে বিষয়টি নিয়ে সরব হন কলকাতার 16 আনা মসজিদের ইমাম আব্দুর হামিদ। নাম না করে তিনি বলেন, মসজিদ নির্মাণের মাধ্যমে মুসলিম সমাজে ভেদাভেদ তৈরির চেষ্টা ঠিক নয় এবং ওই নির্মাণের সঙ্গে কোনো ইমাম যুক্ত নন। এর জবাবে হুমায়ুন কবির বলেন, কিছু ইমাম ব্যক্তির স্বার্থে মুখ্যমন্ত্রী পক্ষ নেন, তাদের মন্তব্য তার কিছু আসে না। প্রসঙ্গত, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যার রাম মন্দির নির্মিত হয়েছে এবং 2024 সালে জানুয়ারিতে তার উদ্বোধনও হয়। রাজনৈতিক মহলে একাংশের মতে ভোটের আগে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ রাজ্যে মেরুকরণ আরও বাড়াতে পারে এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। ইফতার মঞ্চে ইমাম হামিদ মুখ্যমন্ত্রী আমলে সংখ্যালঘু ও সর্বধর্মের মানুষকে উন্নয়নমূলক প্রকল্পের প্রশংসা করেন। ইমাম ভাতা, স্বাস্থ্য পরিষেবা এবং কলকাতায় ইসলামিয়া হাসপাতালের উন্নয়নের কথাও তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা, পাশাপাশি কলকাতা মেয়র ও একাধিক মন্ত্রী, সাংসদ উপস্থিত ছিলেন। চূড়ান্ত তালিকার নাম থাকলেও 60 লক্ষ ভোটারের ভোটাধিকার নিয়ে হতে পারে সংশয়। রাজ্যে মোট ভোটার 7,66,37,529 জন। চূড়ান্ত তালিকায় নাম থাকতে পারে 7,08,00,000, অর্থাৎ বাদ পড়বে 58 লক্ষ। এই সংখ্যা পরিচিত। মাস কতক আগে প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল 58 লক্ষ ভোটারের নাম। তাহলে চূড়ান্ত তালিকায় কোনো বদলের প্রয়োজন নেই কমিশনের? তা ঠিক নয়। বদলের ছবিটা আসলেই অস্পষ্ট। কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকায় সকলের নাম থাকবে, তবে 3টি বিভাগে। প্রথমত অ্যাপ্রুভড বা অনুমোদনপ্রাপ্ত ভোটার, দ্বিতীয়ত অমীমাংসিত ভোটার, তৃতীয়ত বাদ পড়া ভোটার। সমস্যা এখানেই, অনুমোদন পেয়ে গিয়েছেন এমন ভোটারদের নিয়ে কোনো জট নেই। জট নেই বাদ পড়াদের নিয়েও, যদি না কারণ অস্পষ্ট হয়। বাংলায় এসআইআর এর চূড়ান্ত অধ্যায় আসলেই জট তৈরি হয়েছে এই অমীমাংসিত ভোটারদের নিয়েই। কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট 60,06,000 এমন ভোটার রয়েছেন। কিন্তু এরা কারা? কমিশন বলছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিযুক্ত অসঙ্গতি রয়েছে, কিন্তু এখনও যাচাই হয়নি, কিংবা পরবর্তীতে যাচাই হয়েছে, তা পুনর্বিবেচনার প্রয়োজন। এক কথায়, যে সকল ভোটারদের এখনও নিষ্পত্তি হয়নি তাদের চূড়ান্ত তালিকায় জায়গা দেবে কমিশন। কিন্তু অমীমাংসিত হিসাবে যার জেরে বাড়ছে সংশয়। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, নির্বাচন কমিশন ভাবুক, ওরা নির্যাতন কমিশন হবে।
কৃতদাস কমিশন হবে নাকি বিজেপি কমিশন হবে? বাংলার মানুষকে হয়রানির মুখে ফেলছে। ওরা যতই বিভাগ তৈরি করুক, আগে ওদের বলতে হবে ওরা কোন ক্যাটাগরিভুক্ত দালাল। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে রাস্তায় যেমন আন্দোলন হবে, তেমনি তৃণমূল আদালতেও বুঝে নেবে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যে কাণ্ড করে এলেন তার ফলে অনেকগুলো তালিকা বেরোবে। 28 তারিখ চূড়ান্ত বেরোবে। এখানেও অনুপ্রবেশকারীর সংখ্যা প্রকাশ্যে আসবে। কমিশন সব তালিকা আগে বের করুক, কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। এই সংশয় ভোটাধিকার নিয়ে। সামনে নির্বাচন, তার আগে 60 লক্ষ ভোটার কার্যত ঝুলে। ভোটাধিকার কি প্রয়োগ করতে পারবেন তারা? আর ভোটাধিকার প্রয়োগ করার পর যদি জানা যায় সেই 60 লক্ষ আসলেই বাদ পড়ার যোগ্য, সেই দায় কার? এইসব নিয়েই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। আর যদি 60 লক্ষ নামই বাদ চলে যায়, সেক্ষেত্রে মোট বাদ পড়ার সংখ্যা দাঁড়াচ্ছে 1,18,00,000। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, বুধবার জৈনদের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর চলছে, অনেকের নাম বাদ গিয়েছে। গান্ধীজির অহিংসার কথা মনে রাখুন, সত্যের জয় হোক। আমি না ধরলে 1,20,00,000 নাম বাদ যেত। তাহলে ইঙ্গিত কি সেই 60 লক্ষের দিকে? সর্বোপরি কমিশন তারা আশ্বাস দিয়েছেন, আপাতত অমীমাংসিত ভোটাররা ভোট দিতে পারবেন। ভোটের দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন। সেই তালিকার ভিত্তিতে ঠাউর করা যাবে সেই তালিকার ভিত্তিতে ঠাউর করা যাবে অমীমাংসিত থেকে কারা বৈধ হলেন, কারা অবৈধ। ভয়াবহ ভূমিকম্প, থরথরি কাঁপল কলকাতা। 45 সেকেন্ড ধরে দুলল বাংলার এই সব জেলা। কলকাতায় জোরালো ভূমিকম্প, থরথরি কেঁপে উঠল মাটি। আজ দুপুর 1:22 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় 45 সেকেন্ডে বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরায়। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের উৎসস্থল খুব একটা গভীর না হওয়ায় আফটার শকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু কলকাতা নয়, তার পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, সুন্দরবনেও ভূমিকম্প অনুভূত হয়েছে।